গপ্পযুজু চ্যানেলের যারা সদস্য হয়েছেন এবং জয়েন বাটনের মাধ্যমে অর্থ সাহায্য করে আমাদের পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের গল্প আমি আকাঙ্ক্ষা, কলমে তিনিতা। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। নাও বাবা, অনেক রাত হলো, এবার তুমি শুতে যাও। মাসিমা, আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। সত্যি, যদি আজকের রাতটুকুর জন্য আশ্রয়টা না পেতাম তাহলে। অমন করে বলো না, তুমি তো আর আমাদের পর কেউ নয়। ওরকম করে বলো না, তুমি একসময় কত এসেছো এই বাড়িতে। সে তো স্বর্ণযুগের কথা, তখন সে ছিল, আর এখন। তাতে কি হয়েছে, আমরা তো আছি। আর সেও। চুপ করে প্রমীলা, রাত হচ্ছে তো, ওকে এবার বিশ্রাম নিতে দাও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। যাও বাবা, তুমি শুতে যাও। বলছিলাম, মানে আমি কি ওর ঘরে যাব? হ্যাঁ, একতলায় তো আর খালি ঘর নেই বাবা। আর আমরা তো উপরে যেতে পারবো না, উপরে যাওয়ার তো কোনো উপায় নেই। সে কি, কেন? ও আমাদের। তুমি বোধহয় আজ নার্ভের ওষুধটা খাওনি। কি জানি, হয়তো নিইনি। আর কি জানি, কিছুই মনে থাকে না আজকাল। তুমি যাও, ঘরে যাও, আমি রাঘবকে সব বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি তাহলে ওনার সঙ্গেই কথা বলো। আমি যাই। হ্যাঁ বলুন মেসোমশাই। বলছি যে তোমার মাসিমার শরীরটা আজকাল বড়ই খারাপ যাচ্ছে। সিঁড়ি ভাঙা তো একেবারেই বারণ। হাঁটু ট্রাভেল আছে তো, তাই ওকে ওপরে উঠতে দিই না। তাছাড়া সেই ঘটনাটার পর থেকে ও একটু একটু করে মানসিকভাবে দুর্বল হতে শুরু করেছে। তুমি চলে যাও, উপরে তো দুটো ঘর, একটার দরজায় তালা দেওয়া আর একটা দরজা খোলাই আছে, ওই ঘরটাই তোমার। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই, দেখি। হ্যাঁ এসো, শুভরাত্রি। আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে শুরু করলাম। হঠাৎ একটা কথা মনে হতে পিছনে তাকালাম। ততক্ষণে আমি মাত্র 3টি সিঁড়ি পেরিয়ে এসেছি। মেসোমশাই, কিন্তু ওমা, মেসোমশাই তো নেই। চোখের পলকে কোথায় গেলেন? সামনে তো খোলা বারান্দা লম্বা চলে গেছে। বারান্দা ক্রস করে যেতে তো কিছুটা সময় লাগার কথা। যাই হোক, আমি আবার উপরে উঠতে শুরু করলাম। দোতলায় পা রাখতেই কি অপূর্ব গন্ধ! এই গন্ধটা এখানে কি করে? গন্ধটা অনেকটা একটা মেয়ের ঘরের মতো গন্ধ, যে ঘরে ক্রিম, সেন্ট এইসবের ছড়াছড়ি থাকে। মানে যে ঘরে একটা মেয়ে মাথার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফ্যানের তলায় বসে শুকায়, ঠিক তেমনি গন্ধ ছড়িয়ে আছে যেন গোটা ফ্লোরে। হঠাৎ মনে পড়ে গেল তার কথা। একসময় যখন আমি এখানে আসতাম, তখন এমন গন্ধ আমি পেয়েছি, ওর ভিজে চুলের সুগন্ধ। প্লিজ, আরে আমরা তো এখন এত ব্যস্ততা কিসের? এখনো তো কিছু হয়নি, আগে হোক তারপর সব হবে। তুমি কি আমায় বিশ্বাস করো না? আমার মন সায় দিচ্ছে না। কিন্তু কেন? আমি তো বলছি আমি লিমিট ক্রস করব না, প্লিজ। আর বাধা দিতে পারিনি, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। খুব টায়ার্ড লাগছে। ঘরের কাছে এসে পৌঁছলাম। এই ঘরের দরজায় তালা নেই, কিন্তু এটা যে। তখনই মনে হলো নিচে চলে যাই।
চিৎকার করে ডেকে ওনাদের জিজ্ঞেস করি আমাকে এই ঘরে পাঠানোর মানে কি। হ্যাঁ, ওনারা তেমন একটা কিছু কেউ জানেন না, কারণ তার কাছে আমার কথার দাম ছিল। তাছাড়া লজ্জা লাল করে রেখেছিল তাকে। সে কাউকে কিছু জানায়নি, আমি জানি। কিন্তু তাও একটা এমন ঘরে কেউ কি কাউকে পাঠায়? কিন্তু পারলাম না। মাসিমার শরীর খারাপ, মেসোমশাই হয়তো এতক্ষণে শুয়ে পড়েছেন, দুইজনেরই বয়স হয়েছে, এমনিতেই লেট নাইট হয়ে গেছে। এখন থাক, আর ঝামেলা করে দরকার নেই। দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। ঘরে নাইট ল্যাম্প জ্বলছে। সুইচ বোর্ডে হাত দিয়ে আমি বড় আলোটা জ্বালালাম, আর সাথে সাথে খুব চমকে গেলাম। 5টা বছর কেটে গেছে, অথচ এই ঘরে এখনো সব আগের মতো। আনলায় হ্যাঙ্গারে ঝোলানো সালোয়ার কামিজ, বিছানায় বালিশের পাশে অযত্নে ফেলে রাখা সুতোর কাজ করা ওড়নাটা, ড্রেসিং টেবিলের উপর ঢাকনা খোলা লিপস্টিকটা পর্যন্ত একইভাবে পড়ে আছে, অথচ কোথাও এক ফোঁটা ধুলো নেই। চারপাশ তকতকে, আর লাইটটাও ঠিক আগের মতোই। হতে পারে বাল্বটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু রং এখনো একই রয়ে গেছে। আমার চোখ অবশ হয়ে যাচ্ছে। দেওয়ালের কাছে গেলাম। সবই যখন আগের মতো, তখন হ্যাঁ ঠিক আকাঙ্ক্ষা কাঁচের ফ্রেমের ভিতর সেভাবেই দাঁড়িয়ে সুন্দর চোখে তাকিয়ে রয়েছে। নীল শাড়ি পরা আকাঙ্ক্ষা। ও এত সুন্দর ছিল বলেই আমি 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 সেদিন শয়তান হয়ে উঠেছিলাম। আর এখনো ওর এই সুন্দর ছবিটাও আমাকে আমাকে এমনই উত্তেজিত করে তুলছে যে আমি এখন ওকে কাছে পেলেও আসলে আসলে ওই নিজের অজান্তে পাগল করে তুলতো আমায়। আমি আর দেখব না, না না, আমি আর দেখব না। উফ, কেন যে আজ আমি এই বাড়িতে এলাম। ছবিটা নামিয়ে রাখলাম, সেটা উল্টিয়ে রাখলাম। কাল সকালে এই ঘর ছেড়ে যাওয়ার আগে আবার জায়গা মতো রেখে দিলেই হবে। আচ্ছা, বিছানায় শোয়া কি উচিত হবে? কিন্তু আমার যে খুব ঘুম পাচ্ছে, এবার শুয়েই পড়ি। মাসিমারা তো বললেন কোনো অসুবিধে নেই, আজ না হয় ওদের ওপরে আসা বারণ, কিন্তু ওই ঘটনা ঘটার পর নিশ্চয়ই ওরা এই ঘরে এসেছেন, রাত কাটাতেও পারেন। সবচেয়ে বড় কথা, প্রতিদিনই এই ঘর ঝাড়পোঁছ করা হয়, তার মানে মানুষের যাতায়াত আছে। বিছানার চাদরটা টান টান করে পাতা, না শোয়ার তো কোনো ইঙ্গিত নেই কোথাও। উফ, আই এম টু টায়ার্ড। দরজাটা লক করে বিছানাতেই গিয়ে উঠলাম। শেষ অবধি বালিশে মাথা রাখলাম। মোবাইলটা ডেড। আজ বিকেলে অকওয়ার্ড সিচুয়েশনটা যদি ক্রিয়েট না হতো, তাহলে আমায় এত অস্বস্তির মধ্যে পড়তেই হতো না। বোঝার চেষ্টা করো সুরেশ, তুমি যাদের কাস্টিং করছো তারা এক সময় ফেমাস ছিল, এখন মার্কেটে আর তাদের কোনো ভ্যালুই নেই। তাছাড়া আজকাল ফিল্ম ইন্ডাস্ট্রি টিকেই আছে গর্জিয়াস হিরোইনের সেক্সুয়াল মুভমেন্টের উপর। সেখানে হিরোইন হিসেবে তুমি কাকে নিচ্ছ? না যাকে এখন বর দিদি বা কোনো একটা স্কুলের হেডমিস্ট্রেসের রোল ছাড়া আর কিছুতেই দেওয়া যায় না। না না না, এইরকম একটা প্রজেক্টে আমি প্রডিউস করতে পারবো না। টাকা খুব দামি জিনিস ভাই। তাই তুমি এখন আমাকে টাকা দেখাচ্ছ? কোথায় ছিলে একটা সময়? টাকা তোমার সব সময় ছিল, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটুও জায়গা করতে পেরেছিলে? পারোনি। একের পর এক ডিরেক্টর তোমাকে রিফিউজ করেছে, কিন্তু আজ ইন্ডাস্ট্রিতে এক কথায় তোমাকে চেনে, অ্যাজ আ ভেরি সাকসেসফুল প্রডিউসার। প্রডিউস করার সুযোগটাই তো তোমাকে আমি দিয়েছি। হ্যাঁ, শুধু এখন পরপর 3টে ফিল্ম ফ্লপ করেছে, তাই তোমার মতো যে সে আমার চয়েস নিয়ে কথা তুলছে। সুরেশ প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যদি কাস্টিং না চেঞ্জ করো তাহলে তোমার আপকামিং ফিল্মটাও ফ্লপ হবে, ট্রাস্ট মি। আচ্ছা আমার কথা শোনো, সেই দিন অডিশনে যে 3 জনকে সিলেক্ট করা হয়েছে তাদের ভিতর থেকে কাউকে বাছো। আরে আমার ল্যাপটপে ছবি আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই মেয়েটাকে দেখো, কি গ্ল্যামার, তাকানোটা দেখো, আর বডি ল্যাঙ্গুয়েজ হাউ সেক্সি। ওটাই আছে ওর। শোনো প্রিয়াংশু, ফিল্ম মানে না শুধু শরীর নয়, হ্যাঁ, অভিনয়ের ক্ষমতাটাও লাগবে, সেটা আছে ওর মধ্যে। ও তো
ও তো একটা শটও ঠিক মতন দিতে পারবে না। আরে না পারুক, ছাড়ো তো। তবে ওই শরীরটার জোরে তোমার ফিল্ম হিট হয়ে যাবে। একবার রিস্ক নিয়ে দেখো না আমার কথায়। না, তোমার কথা রাখতে পারবো না, সরি। এই ফিল্মে রাগিনীর চরিত্রে ঋতব্রতাই কাজ করবে। ওকে, তাহলে আমি এই প্রজেক্টটা থেকে সরে যাচ্ছি। তোমার জন্য শুভেচ্ছা রইল, ভালো করে কাজ করো। ওকে বাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তবে মনে রেখো তোমার এই যাওয়াটাই কিন্তু আমার কাছ থেকে শেষ যাওয়া। আর কোনোদিন একসঙ্গে কাজ করব না আমরা। দেখো, আমি তোমার কাছে গ্রেটফুল। সত্যিই তুমি আমায় হেল্প করেছিলে, সেই জন্যই আজ আমাকে সবাই চেনে। আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে তোমার পাগলামিকে তো আর প্রশ্রয় দিতে পারি না। আর কখনো কাজ না করতে পারলে সেটা খারাপ লাগবে আমার। তবুও টাকা জলে দিতে পারলাম না গো। সো গুড বাই। সুরেশের ফ্ল্যাট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ইচ্ছে ছিল সোজা নিজের বাড়ি যাব, কিন্তু মাঝ রাস্তায় এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে গাড়িটা আর চালানোই গেল না। বাজ পড়ছে, বৃষ্টির জল কাঁচে জমে সব ঝাপসা করে দিয়েছে। কোনো মতে গাড়িটাকে মোটামুটি একটা পাশে দাঁড় করিয়ে আমি নিজে নামলাম গাড়ি থেকে। এই এলাকাটা একেবারেই খোলা, মাথা বাঁচানোরও কিছুই নেই কোথাও। সারি সারি অ্যাপার্টমেন্ট গজিয়ে উঠে চারপাশ গোলক ধাঁধা করে তুলেছে, কিন্তু কোনো দারোয়ানই আমাকে ভিতরে যেতে দিল না উইদাউট আইডেন্টিফিকেশন। অগত্যা আর কি করা, মাথা বাঁচানোর জন্য আমায় রাস্তায় নামতে হলো। তবুও আমি হেঁটে চললাম। যেভাবে আরম্ভ হয়েছে তাতে চট করে থামবে বলে মনে হয় না। দেখি এগিয়ে গিয়ে কোথাও যদি কোনো সেট পাওয়া যায়। এমন করতে করতেই জানি না কতক্ষণ হেঁটে আর কিভাবে অন্য কোথাও না গিয়ে আমি ওই পাড়াটায় ঢুকলাম। 5 বছর আগে চারপাশ যেমন ছিল এখন আর তেমন নেই। থাকলে হয়তো চিনতে পারতাম, তাই নিজেরই অজান্তে এসে যে দরজায় দাঁড়ালাম সেই দরজাটা যে না খোলাই ভালো ছিল সেটা তখন আমি বুঝতে পারিনি। হাঁটছি তো অনেকক্ষণ ধরে, এর মধ্যে হঠাৎ বিদ্যুৎ চমকাতে বাড়িটা নজরে এলো। আমি দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করলাম। কেউ কি আছেন? হ্যালো, বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? একবার দরজাটা খুলুন না প্লিজ। কে? শুনছেন? বলছি দরজাটা খুলবেন। আসলে আমি খুব প্রবলেমে পড়েছি, কিছুক্ষণের জন্য যদি একটু শেল্টার দেন। কিন্তু আপনি কে? সে আমায় ভিতরে যেতে বলার আগেই আমি এক পা ভিতরে ঢুকে গিয়েছি, আর গিয়েই দেখতে পেলাম লোকটার মুখ। ঘরের ভিতর থেকে বারান্দায় এসে পড়া আলোয় চিনতে পারলাম তাকে, আর সঙ্গে সঙ্গে আমার মনটা অশনি ডাক ডেকে উঠল। শিট, কেন এলাম এখানে? কি হলো, নাম বললেন না যে? ওগো শুনছো? একবার ভেতরে এসো তো, ও কি বলবে তোমায়, শুনে যাও। যাচ্ছি। বলেই লোকটা আমায় ছেড়ে ভিতরে চলে গেল। মোটা গলায় ভিতর থেকে যে মহিলা ডাকলেন তার গলাটাও আমার চেনা। এখানে যখন আজ এলাম তখন যে এই বাড়িটার কথা একবারও মনে পড়েনি তা নয়, কিন্তু ডিরেক্টর সুরেশ ঘোষের ফ্ল্যাট আর এই বাড়ির রাস্তা দুটো সম্পূর্ণ আলাদা আলাদা দিকে। কাজের জন্য আমায় আসতে হয়েছে এই তল্লাটেই। সুরেশ এখানে নতুন ফ্ল্যাট নিয়েছে, ওর সাথে পার্সোনাল কথা ছিল, তাই আজ একাই দেখা করেছি ওর সাথে। কিন্তু আমার কোনো ইচ্ছাই ছিল না এ মুখ হওয়ার। সত্যি বলতে কি, 5টা বছর আমি এই এলাকাটাকে এড়িয়ে চলেছি। বলা তো যায় না কখন কোন দিক থেকে ফাঁসিয়ে দেয় কেউ। কিন্তু আজ এটা কি হলো, আমি এভাবে এখানেই এলাম। খুব রাগ হলো নিজের উপর। এতদিন হলো ফিল্ম জগতের সঙ্গে আছি, কিন্তু অভিনয়ের লেশ মাত্র শিখতে পারিনি। আমার কাজ সেটা নয় ঠিকই, তবুও এত এত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে সারাক্ষণ ওঠা বসা, তবুও দরকার পড়লে নিজের একটা মিথ্যে নাম পর্যন্ত বলতে শিখিনি এখনো। এসো বাবা, ভেতরে এসো। এখানে দাঁড়িয়ে আছো কেন? দরজাটা বন্ধ করে দাও, বৃষ্টির ছাট আসছে, দেখছো না বারান্দাটা ভিজে যাচ্ছে। হ্যাঁ, ও হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি দরজা। ভদ্রলোক যিনি ভিতর থেকে বেরিয়ে এসেছিলেন তিনি এখন আমাকে তুমি করে বলছেন। উনি কি তাহলে আমাকে চিনতে পারলেন? কিন্তু যতটা মনে পড়ে এনার তো দুটো চোখই ব্লাইন্ড ছিল। তাহলে এনার আমাকে দেখে তো না, চিনতে পারার কথা নয়। এই যে প্রিয়াংশু, যাও যাও বাথরুমে যাও, গরম জল দিয়েছি।
বৃষ্টি ভিজে এসেছো, স্নান করে নাও, নয়তো শরীর খারাপ করবে। এই তোয়ালেটা ধরো, যাও, জলটা ঠান্ডা হয়ে যাবে যে। বাথরুম তো তোমার চেনাই, চলে যাও। হ্যাঁ, ও হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি বলে আমি কোনো মতে দুজন মানুষকে ফেলে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। মহিলা আমায় চিনতে পেরেছেন। 5 বছরে আমার চেহারা এমন বদলে যায়নি যে সেটা চিনতে না পারার কারণ আছে, কিন্তু আমায় দেখেও এরা আমার সাথে আগের মতো ব্যবহার করছেন কি করে, সেটাই আমাকে ভাবাচ্ছে। তখনও গরম জলের বালতিটা থেকে ধোঁয়া উঠছে। কল চালিয়ে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নিলাম তাতে। এই বাথরুমে মনটা আবার শুরু করলো কু গাওয়া। স্নান সেরে বাইরে আসতেই দেখলাম ভদ্রলোক বাইরেই দাঁড়িয়ে আছেন। প্রিয়াংশু, হ্যাঁ, চলো, তোমার মাসিমা খাবার নিয়ে বসে আছে, খেয়ে নেবে, চলো। হ্যাঁ, আমার খিদে পেয়েছিল, সেই কখন দুপুরে লাঞ্চ করেছি। এ কি, তা বলে এত খাবার? কি আর বেশি, তুমি তো মাংস দিয়ে গরম লুচি খেতে ভালোবাসতে, তাই একটু বানালাম। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। দেখো, আগের মতো হয়নি, তবুও খিদের মুখে ভালো লাগবে। আমি লুচি ছিঁড়ে মাংসের ঝোলে ভিজিয়ে নিলাম সেটা, তারপর মুখে দিয়ে বললাম, আরে কে বলেছে খারাপ, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা কেমন আছেন মাসিমা আর মেসোমশাই? আমি লোকটার দিকে তাকালাম। মহিলা বললেন, না, ট্রিটমেন্ট হয়নি, উনি আগের মতোই আছেন। আর আমার কথা কি বলবো, শরীরটা আমায় ইচ্ছে মতো দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সব সময় তো সজ্ঞানে থাকতেই পারি না। আসলে অত বড় শোকটা আমাদের জীবনটা তছনছ করে দিয়েছে। শোক? কিসের শোকের কথা বলছো? আমাদের তো কোনো শোক নেই। প্রমিলা, তুমি জল নিয়ে এসো। প্রিয়াংশুর জল তেষ্টা পেয়েছে তো। কি আশ্চর্য, সত্যিই ভুলবশত একটা লঙ্কা আমি চিবিয়ে ফেলেছি সবে মাত্র। তাছাড়া জলও খাওয়া হয়নি অনেকক্ষণ, তাই তেষ্টাও পেয়েছে। কিন্তু সেই কথা আমার সামনে দাঁড়িয়ে থাকা এই অন্ধ ব্যক্তি কেমন করে জানতে পারে? ও, আমি নিয়ে আসছি, বললাম না এখন সব কাজই ভুল করি। বলেই মহিলা তাড়াতাড়ি জল আনতে গেলেন। ভদ্রলোক আমার সামনের চেয়ারটায় বসলেন, তারপর বললেন, আজকাল তো তোমার খুব নাম ডাক হয়েছে, মোটামুটি পাকাপাকিভাবেই কলকাতায় আছো? হ্যাঁ। দেশের বাড়ি যাও না একেবারেই? হ্যাঁ, বছর 4 হলো যাওয়া হয়নি। সে বাড়ি গিয়েছিলে? হ্যাঁ। তা তুমি একটু ওরকমই, সেটা আমরা জানি। যখন যেখানে আছো সেখানেই থাকো, আর যে জায়গাটা ফেলে আসো তার দিকে ফিরেও তাকাও না। এক একজন থাকে এই রকম, শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। তাদেরকে কি বলে জানো তো প্রিয়াংশু? ঠিক বুঝলাম না। তাদের বলে সেলফিশ, মানে স্বার্থপর। লোকটা এমনভাবে কথাগুলো বলছে যে প্রত্যেকটা কথা আমার গায়ে গরম ছ্যাঁকার মতো লাগছে। এরা লুচি মাংস খেতে দিয়ে সামনে বসে এইভাবে কথা শোনায়। থাক, লুচি মাংস দরকার নেই আমার। আমি বৃষ্টির মধ্যেই বেরিয়ে যাব ভাবছি, ঠিক এই সময়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলছি না, তুই আর পাল্টালি না। হ্যাঁ, কিছু বললেন? লোকটার মুখে হাসি, কিন্তু এই সব কি বলছে সে? আমি আবার ডাকলাম, মেসোমশাই, আপনি কি আমায় কিছু বলছেন? তোমায়? না না না, তোমায় কিছু বলিনি। প্রমিলা, জলটা নিয়ে এসো। দাঁড়াও, দেখে আসি তোমার মাসিবার এত দেরি হচ্ছে কেন। বলেই ভদ্রলোক সম্ভবত রান্নাঘরের দিকে চলে গেলেন। আমার খাওয়া হয়ে গেছে, এইবার হাত ধুতে যাব। এই নাও বাবা জল, তোমাকে দিতে দিতে দেরি হলো। আসলে তোমার মাসিবার নার্ভ ফেল করেছিল, তাই তাকে ঘরে নিয়ে গিয়ে ওষুধ খাওয়াতে খাওয়াতেই দেরিটা হলো। এই নাও, ধরো গ্লাসটা। হ্যাঁ হ্যাঁ, দিন বলে আমি তার হাত থেকে গ্লাসটা নিলাম। ঠান্ডা জল খেয়ে খুব তৃপ্তি পেলাম। মাসিমার শরীরটা আজকাল একটু বেশিই খারাপ হয়েছে,
মাঝে মধ্যেই নার্ভের গতি অত্যন্ত ক্ষীণ হয়ে যায়, তখন এই রকমই হয়। একবার মানে মাসিমাকে দেখতে যাওয়া যায়? এখন তো রেস্ট নিচ্ছে, তুমি বরং আমার সঙ্গে এসো, একটু টিভি দেখো, ও একটু পরে উঠলে তখন দেখা করো। আর বলছিলাম যে এই ঘরে কোনো ঘড়ি, আসলে আমার মোবাইলটা। ও হ্যাঁ, তুমি আবার রিস্ট ওয়াচ ব্যবহার করো না? আমি বলছি তোমায়, এখন রাত এই 8:45 বাজে। এই ঘরে কোনো ঘড়ি নেই, ঘড়ি আমরা বাড়িতেই রাখিনি। আর সে কি, বাড়িতে ঘড়ি রাখেননি কেন? আমাদের দরকার পড়ে না তাই। চলো এসো, এই সময় একটা খুব ভালো ডান্স শো হয়, তোমায় চালিয়ে দিচ্ছি। ভদ্রলোকের সঙ্গে এসে আমি ড্রয়িং রুমে বসলাম। টিভি চালিয়ে দিয়েছেন, আমি একাই বসে টিভি দেখছি। মোবাইলটা চার্জ দিতে পারলে হতো, কিন্তু চার্জার তো গাড়িতেই রেখে এসেছি। খুব আনইজি ফিল হওয়া শুরু হলো। বৃষ্টিটা কখন থামবে? একটানা টিভি দেখতে দেখতে আমি বোর হলাম। এই সময় মহিলা ঘরে এলেন, বললেন, দেখো তো, তুমি বোর হচ্ছ। আরে তোমার মেসমশাই আবার আমার শরীর খারাপ হলে আমায় ছেড়ে নড়েন না, তাই তোমায় একাই থাকতে হচ্ছে। না না ঠিক আছে, আপনি কেমন আছেন এখন? উঠে এলেন কেন এখানে? সবই তো শুনলে, ট্রিটমেন্ট চলছে তো ভালোই আছি, শুধু বয়স তো হচ্ছে, খুব একটা বেশি সহ্য করতে পারি না। আর দুটো আলাদা আলাদা জগৎ কাছাকাছি এলে আমি এরকম হয়ে যাই। আর চিকিৎসা কি, যতদিন চলে এভাবেই চলুক। আপনি কি বলছেন বলুন তো মাসিমা, মানে আমি ঠিক। এই নাও, আমরা রাতে দুধ খাই, আজ তুমিও খাও, তারপরে ঘুমোতে যাও। রাত তো হলো, তুমি লেট নাইট করো, কিন্তু আমরা করি না। তুমি উপরে চলে যাওয়ার পর আমি নিচে সব কটা আলো নিভিয়ে তারপর তোমার মাসিমাকে ঘুমের ওষুধ দেব। উপরে মানে? তুমি তো রাতে এইখানেই থাকছো আজ। না মানে বৃষ্টি যদি থেমে যায় তাহলে? বৃষ্টি থামবে না, সারা রাতই হবে। উপরের দুটো ঘর খালি আছে, তারই একটায় আজ রাতটা থেকে যাও। হাতে গরম দুধের গ্লাস ধরে আমি ভদ্রলোকের বলা কেঠো গলায় শুকনো কথাগুলো শুনছি। বৃষ্টি থামবে না, কত যেন সুন্দর কথা। আমার গাড়িটা রেখে এসেছি, যতই একধারে থাক তবু তো চিন্তা হয়। তার উপরে এ বাড়ির রকম সকম কেমন যেন অদ্ভুত। তো যাই হোক, শেষমেশ সময় থেকেই যেতে হলো, আর শোবার জন্য ওপরেই আসতে হলো। কিন্তু এখন কেন জানি না, এই ঘরে ঢোকার পর থেকেই কেমন একটা অন্যরকম অস্বস্তি হচ্ছে। বৃষ্টিতে খুব ভিজেছি, অসময়ে স্নান করেছি, ভরা পেটে বিছানা নিতেই ঘুমটা আমায় পেয়ে বসল। চিন্তায় অস্বস্তি থাকলেও ঘুম শাসন মানল না। কি ভালো লাগছে? না প্লিজ লিভ, সরে যাও। প্লিজ এরকম করো না, আমি হট হচ্ছি তো। উফ, সরে যাও। ও যে কতক্ষণ ধরে কাকে গায়ের কাছ থেকে সরাতে সরাতে এইসব কথা বলছিল তা ওর জানা নেই। ঘুমের ভেতর প্রিয়াংশুর অস্বস্তির মাত্রা বেড়ে গিয়েছিল। নরম বিছানায় আরামেই ঘুমিয়েছিল, কিন্তু একটা সময় বুঝতে পারল কে যেন ওকে নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ করেছে। এরকম অনেক রাত, অনেক সময়, অনেক ফরম্যাটে কেটেছে। ভার্সন যতই আলাদা হোক, কিন্তু একটা সময় পর মেজাজ সব জায়গাতেই একই রকম, আর ডায়লগও। কিন্তু কখনো কখনো একই অনুভূতি বদার করে মানুষকে, তখন একটু রিলিফ চায়। সে এবার রীতিমতো জুলুম করতে শুরু করলো। আমি তো বলছি না, প্লিজ লিভ, আমার ভালো লাগছে না। সবার কি সবকিছু সবসময় ভালো লাগে? কে? আমি আকাঙ্ক্ষা। ঘুমের মধ্যে প্রিয়াংশু বোধহয় তলিয়ে গিয়েছিল, নয়তো মানুষ আর তার কাঠামোর স্পর্শের তফাৎটা ঠিক বুঝতে পারত। এইবার একটা কথা ঘুম ভাঙিয়ে জাগিয়ে দিল ওকে। আকাঙ্ক্ষা। ঘরের নাইট ল্যাম্প আগে থেকেই জ্বালানো ছিল। ও বড় আলো জ্বালালেও পরে সেটা নিভিয়েই শুয়েছিল। বিছানায় ওর বালিশের পাশে আর একটা বালিশ,
কিন্তু বিছানায় তো একটাই বালিশ রাখা ছিল। সেই বালিশে মাথা রেখে আমার গা ঘেঁষে শুয়ে আছে একটা আস্ত নরকঙ্কাল। আঁতকে উঠল সে, তাড়াতাড়ি নিচে নেমে যেতে গেল বিছানা থেকে। আর ঠিক তখনই জাগা অবস্থায় ছোঁয়া পেল কঙ্কালটার। চলে যেও না, তুমি আসবে বলেই তো আমি এখানে অপেক্ষা করছি। তোমাকে একটা খবর দেওয়ার আছে। কতবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু নম্বরটা চেঞ্জ করে ফেলেছিলে তো, তাই আর বলা হয়নি। আর বলতে পারিনি বলে আমি আজও যেতে পারিনি এখান থেকে। খবর? কি খবর? তুমি তুমি আমার হাতটা ছেড়ে দাও। কেন, আমারটা আজ তোমার ভালো লাগছে না? না, ভয় লাগছে। আমাকে দেখে কি তোমার ভয় করছে? আকাঙ্ক্ষার তাচ্ছিল্যের হাসি খান খান হয়ে ছড়িয়ে পড়ল ঘরে। বাঁচাও মাসিমা, মেসোমশাই, আপনারা শুনতে পাচ্ছেন? প্লিজ প্লিজ সেভ মি, আপনারা আমাকে বাঁচান। প্রিয়াংশু চিৎকার করে বাড়ির বাসিন্দাদের ডাকার চেষ্টা করল। সবাই কি ঘুমিয়ে আছে? না, ঘুমিয়ে নেই। ওই তো ওই তো ওই তো ওই তো তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে একজোড়া পা নিচে থেকে ওপরে উঠছে। না, কেউ উপরে আসছে না। সিঁড়ির ল্যান্ডিং অব্দি এসে ওরা দাঁড়িয়ে যাবে। আর হলো তাই। পায়ের শব্দ হঠাৎ খুব কাছে না এসে মাঝপথেই থেমে গেল মনে হলো। প্রিয়াংশু ভাঙা গলায় চেঁচিয়ে বলল, আপনারা এসেছেন মাসিমা, মেসোমশাই, আপনারা উপরে আসুন। এই যে এই ঘরের ভিতরে, দরজাটা খুলে আসুন প্লিজ। ঘরের দরজায় এন্টারলক, বাইরে থেকে খোলা যায়, নয়তো এখন নিচে গিয়ে দরজা খুলতে পারবে না। ওদেরকেই খুলে আসতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? পাচ্ছি। তাহলে দেরি করছেন কেন? ভিতরে আসুন, এসে দেখে যান আমি কি অবস্থায় আছি। সরি প্রিয়াংশু, আমরা ভিতরে যেতে পারবো না, আমাদের উপরে যেতে বারণ করেছে ও। তুমি চিৎকার করো না, তোমার মাসিমা ঘুমোতে পারছেন না। তুমি তো জানো ও অসুস্থ। প্লিজ শান্ত হয়ে থাকো। গুড নাইট। হ্যাঁ, আমি শান্ত হয়ে থাকবো। দাঁড়ান, চলে যাবেন না। বুঝতে পারছেন না আমার সাথে কি হচ্ছে? দাঁড়ান, শুনুন। কিন্তু ওর কথা আর কেউ শুনল না। মেসোমশাইয়ের কথা শেষ হতেই আবারও নিচের পথ ধরল। এইদিকে আকাঙ্ক্ষাও ছাড়েনি ওকে। সে এবার আরও সরে এলো কাছে। শোনো না, এত হাইপার হচ্ছ কেন তুমি? আগে তো এমন করতে না, আমি বারণ করলেও শুনতে না। তাহলে এখন এমন করছো কেন? তুমি এসব কি বলছো? ঠিকই তো বলছি, আমি তোমার জন্য সব করেছি। দেখো, আমার সুন্দর শরীরটা আজ তোমার জন্য এইরকম হয়ে গেছে। তবু তো আমি রাগ করিনি। বাবা যখন তোমায় সেলফিশ বলেছিল তখন আমি খুব রেগে গিয়েছিলাম। বাবাকে বারণ করেছি তোমায় ইনসাল্ট না করতে। তবে তুমি এখন এরকম করছো কেন? আই লাভ ইউ প্রিয়াংশু। চলো আমরা শুয়ে পড়ি, এখন অনেক রাত। আমি তো জানি তুমি কত টায়ার্ড, আর তুমিও তো জানবে আমি তোমাকে ঠিক কি বলতে চাই। না না না, আমি যাব না। তুমি আমায় ছেড়ে দাও। ছেড়ে দিতে চাইলেও তো পারবো না গো, আমি তোমাকে ছাড়বো না। কঙ্কালটা ক্রমশই ঠান্ডা আলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরছে ওকে। ছটফট করতে করতেও প্রিয়াংশু মাথা ঠিক রেখেছে তখনও। ঠিক এই সময় একটা বাচ্চার কান্না শুনতে পেল। হঠাৎ ওকে ছেড়ে দিয়ে কঙ্কালটা ব্যস্ত হয়ে পড়ল। তোমায় আগেই বারণ করলাম, দেখলে তো ও ঘুম থেকে উঠে পড়েছে। না বাবু না, কাঁদে না, এই তো আমি। বলেই কঙ্কাল বিছানার অন্য দিক থেকে হাতে একটা কি যেন তুলে নিল। ও অবিশ্বাস্য চোখে দেখল সেটাও একটা কঙ্কাল, তবে আয়তনে খুবই ছোট। প্রিয়াংশু সেই দিকে দেখছে দেখে
কঙ্কাল আবার বলল, এই হলো প্রিয়া, আমাদের মেয়ে। দেখো, প্রথম তোমার সাথে দেখা হলো, কিন্তু এখনো তুমি ওকে একটু আদর করনি। নাও, ওকে আদর করো। কি হলো, কোলে নাও। বলেই ছোট্ট কঙ্কাল চেহারাটা ওর কোলে তুলে দিল সে। আর সঙ্গে সঙ্গে সেই কয়েক টুকরো হাড়ের পুতুলটা ওর কোলে নড়াচড়া করতে শুরু করলো। আবার আঁতকে উঠল সে। কোল থেকে ফেলে দিতে গেল তাকে। সঙ্গে সঙ্গে সে এসে ওকে চেপে ধরল। এটা কি করছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? নিজের বাচ্চার সাথে কেউ এই রকম ব্যবহার করে? বাচ্চা? আকাঙ্ক্ষা, তুমি? এটাই তো সেই খবর যেটা আমি তোমায় দেওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করেছি। নিউ আলিপুরের ফ্ল্যাটে গেছি প্রায় দুবেলাই। স্টুডিও, ক্লাব, এমনকি তোমার বন্ধুদের বাড়ি পর্যন্ত নির্লজ্জের মতো গিয়ে আমি খোঁজ নিয়েছি তোমার। তুমি এখন কোথায় আছো, বা তোমার নতুন নাম্বারটা ভিক্ষা করে জানতে চেয়েছি তাদের থেকে। জানি না সত্যি তাদের কাছে তোমার ট্রেস ছিল না, নাকি তুমি দিতে বারণ করেছিলে। এইভাবে ঘুরতে ঘুরতে সময় এগিয়ে চলল। একটা সময়ের পর সব বেরিয়ে গেল আমার হাতের বাইরে। জানাজানি হয়ে গেল সব কিছুই। মুখপুরি মেয়ে, তুই এ কি করেছিস? এ কি সর্বনাশ করেছিস? এবার আমরা কি করব তোকে নিয়ে? চিন্তা করতে হবে না মা, আমরা তো খুব তাড়াতাড়ি সেটেল করছি। সেটে? ছেলেটার পাত্তা পর্যন্ত নেই, আর তুই বলছিস? আমার ইচ্ছে করছে তোকে গলা টিপে মেরে ফেলতে। প্রমিলা, কি বলছো তুমি এসব? ঠিকই বলেছি। সমাজে মুখ দেখাতে পারবে? তোমার এই মেয়ের পেশার জন্য এমনিই আমাদের সবাই খারাপ চোখে দেখে। পই পই করে বলেছিলাম মডেলিং করতে হবে না, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে, কিন্তু না, কথা শুনলো না। এখন কি হলো দেখো। জানো প্রিয়াংশু, বাবা আর মা আমাকে খুব ফোর্স করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কেন মেরে ফেলবো বলো তো? আমাদের ভালোবাসার বীজ। তাই ওকে আর ছাড়তে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম তুমি ইচ্ছে করেই আড়ালে চলে গেছো, কিন্তু আমি জানতাম আমাদের আবার দেখা হবে। আর দেখো, ঠিক দেখা হলো। আই এম সরি আকাঙ্ক্ষা, সত্যি বলছি, তখন কেরিয়ার সবে শুরু করেছি। বিয়ে করে বাচ্চার বাবা হওয়ার মতো সময় তখন ছিল না আমার হাতে। কিন্তু ইচ্ছে তো ছিল। নিজে বাবা হতে না চাইলেও একটা মেয়েকে মা হতে বাধ্য করার ইচ্ছে। আমি তো বারণ করেছিলাম, কিন্তু কঙ্কাল আর মানুষ দুজন ডুব দিল অতীতে। তখন আকাঙ্ক্ষা দাস সবে কলেজ পাস আউট। দুই চোখে অনেক স্বপ্ন। সে মডেলিং করতে চায়, ইন্ডাস্ট্রিতে কিছু একটা হয়ে উঠতে চায়। ছোটবেলা থেকে নাচ শিখেছে, পড়াশুনোতেও খারাপ ছিল না। বাবা মায়ের একটাই মেয়ে, তাই মা বাবারও আশা ছিল তাকে নিয়ে। বাবা চাইতো মেয়ে কিছু করুক, মা চাইতো সবার আগে বিয়ে, আর আকাঙ্ক্ষা চাইতো নিজের জন্য কিছু করতে। এদিক ওদিক অডিশন দিতে দিতে হঠাৎ সিলেক্ট হলো একটা সিরিয়ালে মেন ফেস হিসেবে। হৃদয় প্রেমের শীর্ষ সিরিয়ালে নিজের প্রডিউসার লাইফ শুরু করেছে সবে প্রিয়াংশু দত্ত। বাবার অনেক ছিল, তাই সেটাই ব্যয় করার এটা একটা প্রসেস পেয়েছিল সে। শুটিংয়ের পর আকাঙ্ক্ষাকে কয়েকবার লিফট দিয়েছে প্রিয়াংশু স্টেশন পর্যন্ত। আকাঙ্ক্ষা প্রতিদিন বারাসাত থেকে কলকাতা যাতায়াত করত। বাড়ির বাইরে রাত কাটানো অ্যালাউ করেনি বাবা মা, তাই যত রাতি হোক তাকে বাড়ি ফিরতে হতো রোজ। কিন্তু একদিন আর ফেরার উপায় রইল না আকাঙ্ক্ষার। কোঅ্যাক্টর ঠিকমতো শর্ট দিতে পারছিল না, সেই জন্যই সেদিন খুব দেরি হলো ওদের। ফ্লোর থেকে বেরিয়ে আকাঙ্ক্ষা বাড়িতে ফোন করছে, কিন্তু কেউ রিসিভ করছে না কলটা। তাকে আপসেট হয়ে পড়তে দেখে সামনে এগিয়ে আসে প্রিয়াংশু। হোয়াট হ্যাপেন্ড? বাবা মা খুব রাগ করেছে বোধহয়। এতটা রাত হলো, ফোন করছি ধরছে না। আমি বোধহয় আর কাজটা কন্টিনিউ করতে পারবো না স্যার। ও, ডোন্ট কল মি স্যার, প্রিয়াংশু বলো আমায়। তোমায় তো আগেও বলেছি। তো এখন এখানে দাঁড়িয়ে থাকলেই হবে?
কোথায় যাব? আজ তো আর ট্রেন নেই, কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। তুমি বাড়ি ফিরতে চাও? কি হলো বলো? চাই, কিন্তু তা তো আর হবে না। দেরি হবে, কিন্তু ফিরতে পারবে। মানে? এসো। কোথায় নিয়ে যাচ্ছেন? আরে হাঁটা ছাড়ুন। ওহ সরি, আসলে এক্সাইটমেন্টে ভুল হয়ে গিয়েছিল। এসো। আরে চলোই না। গাড়িতে উঠবো, কিন্তু কেন? প্রিয়াংশু কোনো উত্তর দেয় না, নিজের পাশের সিটে বসিয়ে নেয় আকাঙ্ক্ষাকে। বলতে গেলে টিমের প্রায় অনেকেই দেখে ব্যাপারটা, প্রিয়াংশু কেয়ার করে না। গাড়ি স্টার্ট দিয়ে একেবারে ম্যাপ দেখে যেতে পারবো না, তুমিও হেল্প করো। আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার বাড়ি। আকাঙ্ক্ষা আকাশ থেকে পড়ে, আর অনেকটা তারই মতো চমকে ওঠেন প্রমীলা আর শৈবাল যখন প্রায় শেষ রাতের দিকে কলিং বেল বেজে ওঠে। ভয়ে ভয়ে দরজার সামনে যায় দুজন। শৈবাল বলেন, কে? বাবা দরজা খোলো, আমি। ওগো, এ যে আমাদের আকাঙ্ক্ষা, এত রাতে কোথা থেকে এলো? সেটা দরজা খুলে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। দরজা খুলে দেন প্রমীলা। প্রথমেই আকাঙ্ক্ষা বাবার সামনে এসে কৈফিয়ত দেয়। বাবা দেখো, আমি ইচ্ছে করে দেরি করিনি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না, বোঝার কোনো দরকারই নেই। দেখো, মেয়ে বাইরে বেরিয়েছে শহরে, সেখানে তো কত রকম সুবিধে অসুবিধে আছে। রাতটা তো আর বাইরে কাটায়নি, শেষ অবধি তো বাড়ি ফিরেছে। তুমি আর রাগ করে থেকো না গো। পাকামি করে রাতে এইভাবে এতটা পথ বাড়িতে না এসে যেখানে ছিল সেখানেই নিরাপদে থেকে যেতে পারতো, তাহলে আমার চিন্তাটা কম হতো। প্রমীলা, এই বয়সের একটা মেয়ে এইভাবে এই সময় একা রাস্তায় বেরোয় কোন সাহসে? যদি একটা বিপদ হয়ে যেত? প্রিয়াংশু তখনও একটাও কথা বলেনি। আকাঙ্ক্ষার বাবার ব্যাপারটা সে জানতো না, কিন্তু এখানে এসে তাকে দেখে বুঝে নিয়েছে। এবার সে মুখ খুলল। মেসোমশাই, ও কিন্তু একা আসেনি, আমি ওকে আমার গাড়ি করে নিয়ে এসেছি। আর সত্যি যে এই সময় একটা মেয়ে রাস্তায় একা বেরোলে তার বিপদ হতে পারে, সেইটুকু সেন্স আমাদেরও আছে। কে? অচেনা গলা শুনে জানতে চান শৈবাল। বাবা উনি আমাদের। আমি বলছি মেসোমশাই, আমি ওই প্রজেক্টেই আছি যেখানে আপনার মেয়ে কাজ করছে। তুমিও অ্যাক্টিং করো? না না, আমি প্রডিউস করছি ওই প্রজেক্টটা। আচ্ছা আচ্ছা, এখন আর বাইরে দাঁড়িয়ে কথা বলার দরকার নেই, চলো ভেতরে চলো সবাই। হ্যাঁ, আপনারা ভিতরে যান, আমি বরং আসি। আসি মাসিমা। মেসোমশাই আসি। আকাঙ্ক্ষা, আবার কাল দেখা হচ্ছে। সে কি কথা, এই সময় এসে আবার এমন করে চলে যাবে, তাও কি হয়? কি গো, তুমি কিছু বলো। ঠিকই তো, তুমি আজ আমাদের বড় উপকার করেছো, আজ থেকে যাও এখানে, সকালে না হয় চলে যেও। প্রিয়াংশু আমাকে যেসব কথা বলে, যেভাবে বলে, সেভাবে কি কোনো সিম্পল রিলেশনে মানুষ কথা বলে? ও যে আমার জন্য এতটা করলো, সেটাই বাকি শুধু শুধু কেউ কারোর জন্য করে? ও যখন আমার হাত ধরলো, তখন যেন একটা অন্যরকম ফিল হলো। আগে তো কখনো ফিল হয়নি এরকম। ও কি আমার বন্ধু হলে তো আর স্যার আপনি এইভাবে কথা বলতে না, তাই না? এ কি আপনি আমার ঘরে এসেছেন? দেখছো, ঘরে এসেছি বলেও তুমি রাগ করছো। আরে না না, রাগ করিনি, কিন্তু আপনি হঠাৎ। আকাঙ্ক্ষা, আমি তোমাকে একটা কথা বলি, শুনবে? বলুন। দেখো, ভেবো না যে এই ফিল্ডে যারা থাকে তারা সবাই এরকম হয়, যেখানে সেখানে তারা এই কথাই বলে। আর কে কেমন হয় সে কথা আমি জানি না, কিন্তু আপনি কি বলতে চান বলুন। আকাঙ্ক্ষার চোখে একটা চুমু দিয়ে বসে প্রিয়াংশু। হে, কি কি করলেন এটা? এক পা পিছিয়ে যায় আকাঙ্ক্ষা। তখনই আরো এগিয়ে এসে প্রিয়াংশু বলে, আকাঙ্ক্ষা, আই লাভ ইউ। তুমি বলো, ইউ লাভ মি। কিন্তু মানে? আকাঙ্ক্ষা, আমরা আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সারাক্ষণ আমার কাছে রাখতে চাই। তুমি নিজের ক্যারিয়ার করো, আমি পাশে থাকবো। আকাঙ্ক্ষা কি বলবে, সে চুপ করেই থাকে।
ঠিক এই সময় নিচে থেকে মা ডেকে ওঠে। আখি, একবার নিচে আয় তাড়াতাড়ি। মা ডাকছে। হ্যাঁ চলো দেখি কি হলো। প্রিয়াংশু আর আকাঙ্ক্ষা নিচে নামতেই প্রমীলা বলেন, আখি, তুই বাড়িতে থাকতে পারবি তো একা? আজ আর কোথাও বেরোস না। আমাদের এখনই একবার বরানগরে তোর বড় পিসির বাড়ি যেতে হবে। কেন মা, কি হয়েছে? বড়দির শাশুড়ি মারা গেছেন, এক্ষুনি ফোন এলো। আমাদের না গেলেই নয়। ভালোই তো, চলুন না, আমি আপনাদের ছেড়ে দেব। আমি তো ওইদিকেই যাচ্ছি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। কি গো, তুমি গাড়িতে যাবে? প্রিয়াংশু যখন বলছে তখন চলো। ও এত ভালো একটা ছেলে, ওর কথায় না বলতে পারি? শেষ অবধি প্রিয়াংশু প্রমীলা আর শৈবালকে নিয়ে রওনা দেয়। আকাঙ্ক্ষা একাই থেকে যায় বাড়িতে। আজ অন্যরকম একটা দিন। চারিদিকে সে প্রিয়াংশুকেই দেখছে আর বারবার নিজের চোখে হাত দিয়ে প্রিয়াংশুর ঠোঁটের স্পর্শ ছুঁতে চাইছে। ওরা নিশ্চয়ই এতক্ষণে যে যার মতো পৌঁছে গেছে। দুপুর শেষ হয়ে বিকেল হতে গেল। মা ফোন করেছিল, ওরা আজ আর আসতে পারবে না। তোর বড় পিসেমশায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়েছে। বাড়িতে মহিলা বলতে তো পিসি ছাড়া আর কেউই নেই। এই সময় আমার ওখানে থাকা দরকার। আর আমি না ফিরলে তোর বাবাই বা ফিরবে কি করে বল? কি রে, কিছু বল। তুই একা থাকতে পারবি তো? তাহলে কিন্তু। আরে পারবো পারবো, এমনিতেই কাল আমার বেরোনো আছে। তুমি চিন্তা করো না মা, তোমরা সাবধানে থেকো, আমি ঠিক আছি। কিন্তু আকাঙ্ক্ষা মনে মনে একাকিত্বটা সহ্য করতে পারছে না। সে নিজের ঘরে উঠে এলো একতলা থেকে। দুপুরে কিছু খাওয়া হয়নি, ফ্রিজেও তেমন কিছু নেই। প্রিয়াংশুকে একবার ফোন করবে, কিন্তু ও যদি ভাবে আকাঙ্ক্ষা হ্যাংলা, একবার কি বলেছে কি বলেনি অমনি, না না দরকার নেই, আরও কয়েকটা দিন যাক, তারপর। ঠিক এই সময় কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কি এলো? বিরক্ত হয়ে আকাঙ্ক্ষা আবার একতলায় নামল। দরজা খুলতেই, এ কি, তুমি? মানে আপনি এখন? তুমি একা আছো তাই? আমি একা আছি আপনি জানলেন কি করে? পিসির বাড়ি গিয়েছিলাম আমিও, সেখান থেকেই আসছি। মানে আপনি সারাদিন? আরে ওখানে কাজের লোকের দরকার না এখন, তাই ছিলাম। এমনিতেও তো এখন 2-3 দিন শুটিং বন্ধ। রোজই যে আমাকে স্টুডিও যেতে হয় এমনও নয়, তাই ভালোই লাগে মাঝে মাঝে। চলো ভিতরে, সারা দিন আমার স্নান খাওয়া কিছু হয়নি। ও হ্যাঁ, আসুন আসুন। না, যাব না। কেন? এরকম আপনি আজ্ঞে করে কথা বলা আমার আর ভালো লাগছে না। তোমায় দেখতে এসেছিলাম, দেখা তো হয়ে গেছে, এবার আমি আসি। দাঁড়াও। আকাঙ্ক্ষা এবার হাত বাড়িয়ে প্রিয়াংশুর হাতটা ধরে, তারপর বলে, ভেতরে চলো, তোমার খিদে পেয়েছে না, আমি খেতে দেব। প্রিয়াংশু ভেতরে চলে যায়। রান্নাঘরে আকাঙ্ক্ষা খাবার সাজাচ্ছে। কি আর করবে, তাড়াতাড়ির সময় কয়েক প্যাকেট ম্যাগিই ফুটিয়ে নিল। বাথরুমে যাওয়ার আগে রান্নাঘরে এসেছিল প্রিয়াংশু। ম্যাগি ফুটতে দেখে একটু হাসল। দেখে আকাঙ্ক্ষা নিজেকে একটু গুটিয়ে নিয়ে বলল, তেমন আর কিছু পেলাম না, এখন এটাই খেতে হবে। খেয়ে নিচ্ছি, কিন্তু আমায় খুব তাড়াতাড়ি লুচি মাংস বানিয়ে খাওয়াতে হবে। কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে। ঠিক আছে, খাওয়াবো। এইসব ভাবছিল আকাঙ্ক্ষা। এমন সময় বাথরুম থেকে চেঁচিয়ে ডাকলো প্রিয়াংশু। আকাঙ্ক্ষাই তাকে জোর করে খাবার আগে স্নান করতে পাঠিয়েছে। কিন্তু কি হলো আবার, ডাকাডাকি করছে কেন? দরজার সামনে গিয়ে বলে আকাঙ্ক্ষা, কি হয়েছে? আরে প্রবলেম হয়ে গেছে, বাথরুমে একটা সাবান নেই। দেখো না, আমি তো আবার সাবান ছাড়া স্নান করতে পারি না। ও, আমি এনে দিচ্ছি। আকাঙ্ক্ষা তাক থেকে নতুন সাবান নিয়ে গিয়ে দরজায় টোকা দেয়। এই, আরে কি করছো? ছাড়ো ছাড়ো, ভিজে যাচ্ছি তো। খাবার দাবার এমনি সব রেখে এসেছি, কিছু তো মুখে দিয়ে দেবে। কিন্তু আকাঙ্ক্ষার কথা শোনে না প্রিয়াংশু। সাবান সমেত তার হাত ধরে তাকে ভিতরে টেনে নেয়। তারপর দরজাটা বন্ধ করে শাওয়ারের নিচে একসঙ্গে ভেজে দুজন। অসংখ্য চুমু আর গভীর চাহনিতে আকাঙ্ক্ষাকে ভরিয়ে দেয় প্রিয়াংশু।
এইভাবে বোধহয় 1 ঘন্টারও বেশি সময় কেটেছিল সেই দিন। এ কি ঠান্ডা লেগে গেল নাকি? আবার ঠান্ডার ধাত, তার উপর এই অসময়ে এতক্ষণ জলে ভেসলাম। শিট, আগে তো বলবে। এই যে তুমি বেশিক্ষণ জলে থাকতে পারো আমি না। কি জানতাম যে তোমার হঠাৎ করে এমন ইচ্ছে হবে? ওহ, 1 সেকেন্ড। হ্যালো, ইয়েস। ফোন নিয়ে সরে যায় প্রিয়াংশু। কি হলো, তুমি খেলে না? ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে আগেই, এখন কি টোস্টটাও ঠান্ডা করতে চাইছো? খাচ্ছি, আগে দাঁড়াও দেখি বাড়িতে কোনো ওষুধ টষুধ আছে কিনা। দরকার নেই, হোক জ্বর আমার। বলে আকাঙ্ক্ষা দোতলায় উঠে যায়। দাঁড়াও আঁখি। একবার পিছন ফিরে প্রিয়াংশুকে দেখে আকাঙ্ক্ষা। এই প্রথম সে ওর মুখে তার ডাক নামটা শুনল। কি মিষ্টি যে লাগলো বলার কথা নয়। তারপর আবার সে সিঁড়ির ওপর উঠতে থাকলো, কিন্তু প্রিয়াংশুর চলার গতি তার চেয়েও বেশি। ঘরের দরজায় এসে পৌঁছাতে না পৌঁছাতে প্রিয়াংশু এসে দাঁড়ালো তার পাশে। তারপর আকাঙ্ক্ষার কাঁধে একটা হাত রাখে। আঁখি, তুমি রাগ করেছো? ছাড়ো, ভালো লাগছে না। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, সরি, আর কোনো দিন হবে না। এবার একটু হাসো। আকাঙ্ক্ষা মৃদু হাসে, কিন্তু তার চোখ ছলছল করে ওঠে। সত্যিই জ্বর আসে কিছুক্ষণের মধ্যে। খুব শীত করছে প্রিয়াংশু, আমার খুব শীত করছে। আমি তো আছি ডার্লিং, আমি তোমাকে জড়িয়ে ধরে আছি। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো প্লিজ। আকাঙ্ক্ষা এই প্রথম কারোর আলিঙ্গনে নিজেকে সমর্পণ করে জ্বরের ঘোরে শুয়ে আছে। আজ যেন এই ঘর, এই বিছানা সবকিছুই আর তার একার নেই, সবকিছুই ভাগ হয়ে গেছে। প্রিয়াংশু ঠিক এই সুযোগটাই নিল। আকাঙ্ক্ষার চেতনা ঠিক সেইভাবে ছিল না, কিন্তু তা বলে যে সে কিছু বুঝতে পারেনি তা নয়, আর বুঝতে পেরেও যে খুব একটা বাধা দিয়েছে তাও নয়। প্লিজ, আমার কিন্তু ভয় করছে। কিসের ভয়? যদি কিছু ভুল হয়ে যায় না, আমার মনে হয় এভাবে এটা ঠিক হচ্ছে না। এইটুকু বলতে পারে আকাঙ্ক্ষা, কিন্তু গায়ের জোর আর কথার ওজন সব দিক থেকেই অনেক বেশি প্রিয়াংশুর। সে তখন শক্তিশালী। সে আরো গাঢ় হয়ে আকাঙ্ক্ষাকে কাছে নিয়ে বলে, ভুল হবে না, খুব তাড়াতাড়ি বিয়ে করব তো আমরা, আর এখন থেকেই তো তুমি আমার হয়ে গেছো। তাহলে কিসের ভয়? কিসের ভুল? তুমি কি আমায় বিশ্বাস করো না? হ্যাঁ, করি। তলিয়ে যাওয়া অসুখ আর আবেগের সমুদ্রে তলিয়ে যেতে যেতে আকাঙ্ক্ষা ভুলে গেল এই মানুষটার সাথে তার অসাধারণ সম্পর্কের বয়স এখনো 24 ঘন্টা হয়নি। কয়েকটা সূক্ষ্ম অনুভূতি আর গভীর চাহনি ছাড়া এই সম্পর্কের ভিত বলে কিছু নেই। সেও পূর্ণ সম্মতি দিল প্রিয়াংশুকে তার অন্য ইচ্ছে পূরণে। এইভাবে কেটে গেল রাত। পরদিন সকালে আকাঙ্ক্ষাই জাগলো আগে। সারা গায়ে ব্যথা, তবে জ্বরটা এখন আর নেই। হাউসকোটটা পায়ের কাছে পড়ে আছে দেখে শিউরে উঠল আকাঙ্ক্ষা। রাতে তাহলে সবই মুহূর্তের জন্য হলেও নিজেকে অপরাধী মনে হলো আকাঙ্ক্ষার। কিন্তু তারপর প্রিয়াংশুর ঘুমন্ত মুখটা দেখে ও নিজেকে বোঝালো, ভালোবাসি তো আমরা, ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো ভুল করিনি, ও আমায় ঠকাবে না। একটু ঝুঁকে প্রিয়াংশুর ঠোঁটে ঠোঁট রাখলো আকাঙ্ক্ষা। তখনই ছড়িয়ে রাখা দুহাত তুলে প্রিয়াংশু জড়িয়ে ধরল আকাঙ্ক্ষাকে। গুড মর্নিং সোনা। তুমি জেগেছিলে? তুমি তো জাগালে, সত্যি বলছি, আমি আগে কখনো এভাবে জাগিনি। লাভ ইউ। লাভ ইউ টু। কিন্তু এইবার যে আমায় বেরোতে হবে। তুমি চলে যাবে? হ্যাঁ গো, যেতেই হবে। কাল রাতে একটা কল এসেছিল, আমাকে বেশ কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, বুঝলে। বলতে গেলে তোমার সাথে বেশ কিছুদিন দেখা হবে না। কেন? কোথায় যাবে তুমি? আসলে অনেক দিন থেকে চেষ্টা করছিলাম বড় কোনো টিমের সাথে যুক্ত হওয়ার,
সেই রকমই একটা সুযোগ এসেছে, তাই আর কি। আমি তোমায় না দেখে কি করে? তাছাড়া প্রিয়াংশু, আমরা আমরা কিন্তু দেরি করতে পারবো না। তুমি তুমি বুঝতে পারছো কি বলছি? আকাঙ্ক্ষার গলায় উৎকণ্ঠা। তখনও সে আগের মতোই উষ্ণ নগ্ন। প্রিয়াংশু তার দিকে একভাবে তাকিয়ে আছে। তখনও নাইট ল্যাম্প জ্বলছে। মেয়েটা সত্যিই সুন্দর। প্রিয়াংশু বলল, আরে বুঝতে পারবো না কেন? কাজটা মিটিয়ে এসেই আমি রেজিস্ট্রি অফিসে যাব, আপিল করব, আর তারপরেই বিয়ে। এর মধ্যে তো কোনো কমপ্লিকেশন নেই। তুমি এত ভাবছো কেন? চলো এবার যাই, ফ্রেশ হতে হবে। কিছু খেয়ে যাবে না? না, ইচ্ছা করছে না কিছু খেতে। কিছুই খাবে না? প্রিয়াংশু আবারও ঠোঁট ছোঁয়ালো আকাঙ্ক্ষার ঠোঁটে। ফ্রেশ হয়ে প্রিয়াংশু এবার দরজা খুলে বাইরে বেরোলো। পিছনে আকাঙ্ক্ষা। প্রিয়াংশু গাড়িতে উঠতেই মনটা কেঁদে ওঠে আকাঙ্ক্ষার। সে বলল, প্রিয়াংশু, আমি জানি না কেন মনে হচ্ছে তোমার এই যাওয়াটা বোধহয় আমার ছেড়ে চলে যাওয়া। আর কোনোদিন কি আমাদের দেখা হবে? উফ, সত্যি অ্যাক্টিং তোমার বোন ম্যারোয় মিশে গেছে। আরে দেখা না হলে আমাদের বিয়েটা হবে কি করে? আর তারপর আর বলো না প্লিজ। আকাঙ্ক্ষা বুঝতে পেরেছে প্রিয়াংশু কি বলতে চাইছে। ঠিক আছে, বলছি না। আর শোনো, চিন্তা না করে কাজে কনসেন্ট্রেট করো। আই প্রমিস আমাদের আবার দেখা হবে, কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে এবার। কি বলো? ছুঁয়ে বলো। বা হাতটা বাড়িয়ে দেয় প্রিয়াংশু। ডান হাতে সেটা ধরে আকাঙ্ক্ষা বলে, বলো কি বলবো? মানে এই যে আমি এসেছিলাম মাসিমা মেসোমশাইয়ের অজান্তে, তোমার সঙ্গে ছিলাম এই বাড়িতে, এই ব্যাপারটা এখন কাউকে বলো না। কি বলো তো, ওরা তো আগেকার দিনের মানুষ, খারাপ ভাববেন আমাকে, হয়তো বিয়েটাও দিতে চাইবেন না। বলবো না, আই প্রমিস। কিন্তু তুমি? আসবো, আমাদের আবার দেখা হবে। বলেই গাড়ি স্টার্ট দেয় প্রিয়াংশু। আকাঙ্ক্ষা ততক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ ওর গাড়ির শেষ বিন্দুটাও দূরে চলে যেতে দেখা যাচ্ছিল। সেই দিনই বিকেল বিকেল প্রমীলারাও ফিরে আসেন। কিন্তু মায়ের মন মেয়েকে প্রথম দেখেই ঠিক বোঝেন কিছু একটা হয়ে গেছে। যে আঁখিকে তারা রেখে গিয়েছিল, এ যেন ঠিক সেই আঁখি নেই। শেষ অবধি প্রমীলাই প্রথম ধরলেন ব্যাপারটা। সত্যি করে বলতো আঁকি, কি হয়েছে তোর? দিনে দিনে কিসের লক্ষণ ফুটে উঠছে তোর শরীরে? হ্যাঁ রে, কোনো অঘটন ঘটিয়েছিস নাকি? আমায় সত্যি করে বল, বল আমায়। মেয়ের মাথায় হাত রেখে বললেন প্রমীলা, মা, মা, আমি মরে যাব মা। আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে। মায়ের হাতের ছোঁয়া পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারে না আকাঙ্ক্ষা। কিছুদিন হলো প্রমীলা দেখছেন আকাঙ্ক্ষার চালচলন বদলে গেছে। খুব দুর্বল হয়ে যাচ্ছে আকাঙ্ক্ষা। মাঝে মাঝেই তাকে বমি করতে দেখছেন প্রমীলা। আজ তো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল সিঁড়ি দিয়ে নামার সময়। কিন্তু আজ তিনি যদি সঠিক সময়ে তাকে ধরে না ফেলতেন, তাহলে একটা খুব বড় বিপদ হতো। মেয়েকে নিজের ঘরে এনে প্রমীলা চেপে ধরেছেন। তাকে মাথায় হাত বোলাচ্ছিলেন এতক্ষণ। কিন্তু এইবার তার কথা শুনে সোজা হয়ে বসলেন তিনি। কড়া গলায় ধমকে বললেন, তার মানে কি ক্ষতি হয়েছে? কি হলো বল। মা, এটা দেখো। একটা রিপোর্ট সে তুলে দেয় প্রমীলার হাতে। লেখাটা পড়ে মাথায় আগুন জ্বলে যায় প্রমীলার। কি করেছিস সর্বনাশটা? ওই অন্ধ মানুষটাকে নিয়ে আমি এবার কি করে সামলাবো সব দিক? মুখপুরি মেয়ে, চুপ করে আছিস কেন? বল তার নামটা কি? মানুষটার কানে কথাটা উঠলে। কি হয়েছে প্রমীলা? তুমি? ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, অন্ধ কথাটা শুনে আমার কথা বলছিলে, বুঝলাম। কি হয়েছে? আমার কানে কোন কথা ওঠার আশঙ্কা করছো তুমি? ওগো, আমাদের মেয়ে, তুমি আমার সঙ্গে চলো। আমি তোমায়
সবটা বুঝিয়ে বলছি, চলো বুঝিয়ে বলছি। না না, আগে বলো আখির কি হয়েছে। আখি, আখি তুই বল, তোর কথা তোরই মুখ থেকে শুনি। ওগো, সে খুব লজ্জার কথা, তোমার মেয়ে মা হতে চলেছে। কি? আখি? শৈবাল খুবই কড়া ধাতের মানুষ। মেয়েকে তিনি চিরদিনই সব কাজে সাপোর্ট করেছেন, কিন্তু আজ এই কথা শুনে আর দাঁড়ালেন না। সোজা গিয়ে ঢুকলেন নিজের ঘরে। আকাঙ্ক্ষা আর প্রমীলা মিলে তাকে শান্ত করতে পারে না। ছি, তোকে স্বাধীনতা দিয়েছিলাম আর তুই স্বেচ্ছাচারী হয়ে উঠলি। হ্যাঁ বাবা, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো বাবা। তুমি বিশ্বাস করো, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। কে সে এমন ঘৃণ্য কাজ করেছে? তার নাম কি? প্রিয়াংশু। নামটা শুনে একই সঙ্গে প্রমীলা আর শৈবাল খুশিও হলেন, দুঃখও পেলেন। দুঃখটা এই যে যাকে তারা ভালো ছেলে ভেবেছিলেন সে আসলে, আর খুশিটা এই যে ভুল হয়েছে ঠিকই, কিন্তু অমন কারোর সঙ্গে বিয়ে হলে আকাঙ্ক্ষা ভালো থাকবে, তাই বিশেষ চিন্তার কিছু নেই। কিন্তু চিন্তাটা হলো একথা শোনার পর। আকাঙ্ক্ষা বলল, প্রিয়াংশু আমায় বলেছিল ও আমায় বিয়ে করবে খুব তাড়াতাড়ি। করবে মানে? এখন কি বলছে? আমি জানি না বাবা ও কোথায়, কেউ ওর খবর দিতে পারছে না, ফোনেও পাচ্ছি না। আমি অনেক খুঁজেছি কিন্তু ওকে পাচ্ছি না। ঠাস করে একটা চর মেরে বসলেন প্রমীলা। মর এবার তুই। আগে যদি জানতুম তুই এমন হবি, জন্মের সময় মেরে ফেলতাম তোকে। আহ প্রমীলা, শান্ত হও। ঠিক আছে, ঠিক আছে আখি, তুমি নিজের ইচ্ছে নিজের ক্ষতি করেছো। এখন আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। কি করব বাবা? শৈবাল একসময় কলেজে পড়াতেন। ছাত্রাবস্থায় তিনি ইকোনমিক্সের ছাত্র ছিলেন, তাই যে কোনো অবস্থায় অঙ্কের দিক থেকে তিনি অত্যন্ত হিসেবি। তিনি বললেন, কোনো একজন ভালো গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করছি আমরা, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, ওই পাপ ধুয়ে ফেলাই ভালো। তা আমি পারবো না, যে ছেড়ে গেছে যাক, আমি তোর মা। তাছাড়া এখন হয়তো প্রিয়াংশুকে পাচ্ছি না, কিন্তু আমি জানি ও আসবে। ও আমাকে কথা দিয়ে গেছে, আমাদের আবার দেখা হবে, ও বলে গেছে ও আসবে। আমি আমি খুন করতে পারবো না, কিছুতেই পারবো না। আখি, আখি শোন, যাস না। ও চলে গেল? হ্যাঁ, কিন্তু তুমি ভেবো না, ওকে তাই করতে হবে যা আমরা করাবো। মেয়েটার জীবনটা তো আর ভেসে যেতে দিতে পারি না। বিয়ের আগে বাচ্চার জন্ম দিলে সমাজ কি বলবে? প্রমীলা শৈবালকে নিজের মতামত জানান। ওদিকে আকাঙ্ক্ষা ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। প্রিয়াংশু, তুমি বলতে তুমি অভিনয় পারো না, কিন্তু এখন তো দেখছি তুমি তুখোর অভিনেতা। আমাকে এভাবে ভাসিয়ে তুমি কোথায় চলে গেলে? সেদিন গাড়িতে উঠতে উঠতে তুমি বললে আমাদের বিয়ে হবে, আর তারপরের কথাটা না শুনেও আমি বুঝতে পেরেছিলাম। তাহলে এখন আমাদের বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে ওরা। আমি তা হতে দেব না। আমি তোমায় বিশ্বাস করি প্রিয়াংশু। আমি জানি তুমি যখন আমায় প্রমিস করে গেছো তখন তুমি ঠিকই আসবে, আমাদের আবার দেখা হবে। আমি তো আমার প্রমিস ভাঙিনি, আমি তো বলিনি যে তুমি আমারই বাড়িতে, আমারই ঘরে, আমারই বিছানা। আমি বলিনি ওদের, আমি মনে রেখেছি তোমার কথা। আমার বিশ্বাস তুমিও মনে রাখবে আমায়। আবার আসবে এখানে, আবার দেখা হবে আমাদের। যখন দেখা হবে তখন যে অবস্থাতেই থাকি না কেন তুমি বিয়ে করবে। আজ যে কথাটা বারবার বলতে চেয়েও তোমায় বলতেই পারলাম না, সেই কথাটাই তখন কাঠামো নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে।
ব্যথা করছে, কিন্তু তবুও আমি তোমায় দোষ দিচ্ছি না। আই লাভ ইউ প্রিয়াংশু, তুমি এসো, আমি আমি অপেক্ষায় আছি। পরদিন সকালে মেয়ের ঘরের দরজা খুলে প্রমীলা আবিষ্কার করলেন তারা সন্তান হারা হয়েছেন। একবার মাত্র চিৎকার করে জ্ঞান হারালেন তিনি। দৃষ্টিহীন শৈবাল ঘরে এসে হাতের ছোঁয়ায় কিছু একটা বুঝলেন। তৎক্ষণাৎ নিচে নেমে ল্যান্ডলাইন থেকে পুলিশে ফোন করলেন। বাড়িতে পুলিশ এলো, বডি নিয়ে চলে গেল যথাসময়। পোস্টমর্টেম রিপোর্ট হলো এই রকম: আকাঙ্ক্ষা দাস, বয়স 25, 2 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করেছেন তিনি। এই মৃত্যুটি সম্পূর্ণ একটি আত্মহত্যা। প্রমীলা রিপোর্ট পড়ে শোনালেন শৈবালকে। শৈবাল বললেন, মেয়েটা আমাদের সাথে এইভাবে বিট্রে করবে সত্যি সত্যিই ভাবিনি। শুধু শুধু নিজের কথাটাই ভাবলো। ও ছাড়া যে আমাদের কেউ নেই, আমরা যে একেবারে একা হয়ে গেলাম, সে কথাটা একবারও ভাবলো না। কে বলেছে বাবা আমি তোমাদের কথা ভাবিনি? এ ওগো, আখির গলা না? শৈবাল দৃষ্টিহীন চোখে এদিক ওদিক তাকাচ্ছেন, কারণ কিছু কিছু দৃশ্য দৃষ্টিতে দেখা যায় না, যা ধরা পড়ে দৃষ্টি বহির্ভূত চোখে। সেইভাবেই বোধহয় শৈবাল দেখতে পেলেন তার কাছেই দাঁড়িয়ে আছে আকাঙ্ক্ষা, সেই নীল রঙের শাড়িটা পরে। আখি, এই শাড়িটা আমি তোকে দিয়েছিলাম না? হ্যাঁ বাবা, আমার লাস্ট ইয়ার বার্থডে গিফট ছিল এটা। খুব সুন্দর দেখাচ্ছে। কতদিন পর দেখছি তোকে। তুই তুই ভালো আছিস তো মা? হ্যাঁ, এখন আমি একটু ভালো আছি। উফ, মাঝখানে 2 মাস যা গেল, সব সময় খুব ভয়ে ভয়ে থাকতাম জানো। এখন আর ভয় করছে না তো? না বাবা, আমার খুব খিদে পেয়েছে। এখন আমার খুব খিদে পায়। ও ও দাঁড়া, বলছি তোর মাকে। প্রমীলা, কিছু খাবার এনে দাও। আখির খিদে পেয়েছে তো। আখি, তুমি কি বলছো এসব? কার সাথে কথা বলছো তুমি? কার সাথে আবার? আমাদের মেয়ের সাথে। বাবা, মা বোধহয় আমায় দেখতে পাচ্ছে না। মা। কে? প্রমীলা চমকে ওঠেন। ওগো, ও কে যেন আমার হাত ধরলো। আমি তোমার আখি। বাবা, মা আমাকে দেখতে পারছে না। সত্যি? তাহলে কি হবে? তুমি কার সাথে কথা বলছো? শুনছো? আমায় যেন কে... আখি তোমার হাত ধরেছিল প্রমীলা। তুমি মন থেকে ওকে একটু দেখার চেষ্টা করো তো। হ্যাঁ, আখি, তুমি এসব কি বলছো? একবার একটু আমাদের মেয়েটাকে ভাবো না মনে মনে, তারপর দেখো কি হয়। জোর গলায় বললেন শৈবাল। প্রমীলা চোখ বুজে মেয়ের মুখটা মনে করতে শুরু করলো। আখি, তুই কোথায় চলে গেলি মা? সব সময় তোর কথা আমাদের মনে পড়ে। এই তো আমি। আবারও ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছেন প্রমীলা। আচমকা চোখ খুলে ফেলেছেন তিনি, আর অমনি আঁতকে ওঠেন। আখি, তুই তুই কি করে? তোমাদের ছেড়ে কোথায় যাব মা? তোমরা শুধু আমার বাচ্চাটাকে রাখতে চাইছিলে না, তাই আমি একটু আড়ালে সরে গেছি এখন। কিন্তু তোমাদের ছেড়ে কোথাও যাইনি, তোমাদের সাথেই আছি। ও মা গো, বাবা, মার শরীর খারাপ করছে। প্রমীলা, তোমার কি হলো? সেই শুরু প্রমীলার নার্ভ ফেল হওয়ার। স্নায়ুর দিক থেকে তিনি চিরকালই একটু দুর্বল,
তার ওপর এখন সদ্য মারা যাওয়া মেয়ের আত্মাকে সামনে দেখে তিনি ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছেন। শৈবাল নিজেই অবশ্য সামলে নেন ব্যাপারটা। প্রথমেই ডাক্তার ডাকলেন না। প্রমীলা কিছু না বুঝে দুটো সত্যি কথাই যদি বলে ফেলেন, তাহলে বাইরের লোকের সামনে একটা সিন ক্রিয়েট হবে, সেটা জানেন শৈবাল। চোখে মুখে একটু জলের ছিটে দিতেই জ্ঞান ফিরে আসে প্রমীলার। বুঝতে পেরে শৈবাল বলেন, এখন এখন একটু ঠিক লাগছে? জল খাবে? হ্যাঁ। চোখ খুলেই প্রমীলা চারপাশটা দেখে নেন সবার আগে। না, কেউ নেই। কেউ তো নেই। আছে আছে, তবে তুমি এখন দেখতে পাচ্ছ না। ও তো আঁখি প্রমীলা, আমাদের মেয়ে। কিন্তু ও যে মারা গেছে, চলে তো যায়নি। মা হয়ে তুমি ওকে ভয় পেও না প্লিজ। দেখো, আমাদের আর তো কোনো দুঃখ নেই। মেয়েটা যেমন ছিল তেমনি সাথে সাথে আছে। এখন তুমি যদি এভাবে অসুস্থ হয়ে পড়ো ওকে দেখে, তাহলেও তো কষ্ট পাবে বলো। ওরও কি একা একা থাকতে ভালো লাগে? কি হলো, ডাকো মেয়েটাকে, কাছে ডাকো। তুমি ওভাবে সেন্সলেস হয়ে গেলে বলে আঁখি ওপরে চলে গেল। বলে গেছে তুমি না ডাকলে আর আসবে না, শুধু আমার সঙ্গে কথা বলবে। না না না, আমি ওকে ডাকছি। আঁখি রাগ করিস না মা, আসলে আমি একটু অল্পেতেই তো ভেঙে পড়ি। কাছে আয় মা, কাছে আয়। কোথায় গেলি আঁখি? শেষবার কথা বলা মাত্রই আঁখি শূন্যে ভেসে দোতলা থেকে একতলায় নেমে এসেছে। মা রে, মা তুই এখন কেমন আছিস? খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও আগে। ও হ্যাঁ হ্যাঁ, এখন তো একটু বেশি খিদে পায়। আমি খাবার নিয়ে আসছি। কি গো, তুমি কিছু খাবে এখন? হ্যাঁ, নিয়ে এসো, দুজনে বসে খাই ঠিক আগের মতো। প্রমীলা খাবার নিয়ে আসতে যান। তারপর সবকিছু ঠিক আগের মতোই চলতে থাকে। তবে দোতলায় কাউকে অ্যালাউ করে না আকাঙ্ক্ষা। বাবা মাকে সে বলে, ওপরের ঘরে আমি অপেক্ষা করছি ওর জন্য, তোমরা কেউ ওপরে যেও না, ওপরে শুধু ও যাবে। কিন্তু ও কি আর আসবে? ও যে তোকে ঠকিয়ে পালিয়ে গেছে মা। আকাঙ্ক্ষার মুখে ভুবন বিজয়ী হাসি। সে বলে, কে বলেছে পালিয়ে গেছে? কাজ ছিল তাই এখনো আমার থেকে দূরে গেছে, কিন্তু একদিন ঠিকই ফিরে আসবে। আজ নয় কাল দেখা হবেই আমাদের। আর হ্যাঁ, ও যখন আসবে তখন ওকে তোমরা কিন্তু কোনো রকম অপমান করবে না, যত্ন করো। ও লুচি মাংস খেতে খুব ভালোবাসে, আমি তো কখনো খাওয়াতে পারিনি। পরে নিশ্চয়ই খাওয়াবো যখন ও আমার কাছে থাকবে। কিন্তু তোমাদের সঙ্গে দেখা হলে তোমরা সামনে বসে লুচি আর মাংস খাইও, তারপর আমার কাছে পাঠিয়ে দিও। তাই দিয়েছেন ওরা। আজ 5টা বছর বলতে গেলে দরজায় কেউ কাছ দিয়ে গেলেই শৈবাল আর প্রমীলা ভেবেছেন এই বুঝি ওই শয়তানটা এলো, যার জন্য তার মেয়ে শরীরহারা অশরীরী হয়ে দোতলায় অপেক্ষা করে বসে আছে, কোলে 4 বছরের নাতনি প্রিয়াকে নিয়ে। প্রিয়ার জন্ম, বেড়ে ওঠা সবই হয়েছে দুটো মানুষের চোখের সামনে, দাদু আর দিদার চোখের সামনে। খুব ফুটফুটে দেখতে হয়েছিল মেয়েটাকে, ঠিক মায়ের মতো। কিন্তু সেই মুখ একবারের বেশি দুবার আর দেখতে পাননি কেউই। মেয়ের জন্মের পর তাকে কোলে নিয়ে শূন্যে ভেসে নিজে এসেছিল আকাঙ্ক্ষা। দেখো দেখো, আমার মেয়ে, আমাদের মেয়ে, প্রিয়াংশু আর আকাঙ্ক্ষার মেয়ে বলে ওর নাম রেখেছি প্রিয়া। বলো না মা, কেমন দেখতে হয়েছে ওকে? বাবা তুমি দেখো। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে তো। জানিস আঁখি, জন্মানোর পর তুইও ঠিক এমনই দেখতে ছিলি। তাই? তাহলে আমার মেয়ে আমার মতোই হয়েছে বলো? বাবার কথা শুনে হেসে বলে আকাঙ্ক্ষা। কিন্তু এ কি, ও কি হলো? আবারও চমকে ওঠেন প্রমীলা।
চমকাবারই তো কথা, চোখের সামনে হাওয়ায় ভেসে থাকা মায়ের কোলে মিটমিট করে হাসছিল ছোট্ট সুন্দর মেয়েটা। নিমিষে সে যে একটা কঙ্কালে পরিণত হলো। ভয় পেও না মা, আমাদের তো আর শরীর নেই, আমরা অশরীরী, তাই বেশিক্ষণ চেহারা নিয়ে তোমাদের সামনে থাকতে পারি না। হাওয়ায় তৈরি শরীর তো, তাই মিলিয়ে যায় অল্পে। আমাদের আসল শরীর এখন এটাই। এ তোমাদের নাতনি, একে আদর করো। নাও নাও, কোলে নাও। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আমি প্রমীলা অসুস্থ হয়ে পড়ছেন দেখে শৈবাল বললেন, আখি তুই ওকে আমার কোলে দে। আসলে আসলে তোর মায়ের একটু সময় লাগবে। ঠিক আছে, তুমি কোলে নাও তাহলে। যাও যাও, দাদুর কোলে যাও। দিদা দাদু সবার আদর পেয়েছে প্রিয়া। প্রিয়া শুধু বাবার আদরই এখনো অবধি পাইনি, কিন্তু এবার ভাবে তুমি তো এসে গেছো। কিন্তু আমি মানে মানে আমি পারবো না। কঙ্কালটা আগের মতোই আবারও এগিয়ে এলো কাছে। প্রিয়াংশুর হাত ধরে সে বলল, কি পারবে না, তুমি আমাদের সঙ্গেই থাকবে, আমার আর প্রিয়ার সাথে। তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো, আর তুমি বলছো এখন পারবে না? সেই দিন তো বলেছিলে বিয়ে করবে, আমাদের বেবি হবে। তাহলে তাহলে এখন পারবে না বললে তো হবে না। এসো আমরা বিয়ে করি। বলেই আকাঙ্ক্ষা মানে তার কঙ্কাল প্রিয়াংশুকে বিছানা থেকে টেনে নিচে নামালো, তারপর নিজেও নামলো। কোলে তার মেয়ে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমায়? এক হাতে প্রিয়াংশুর হাত চেপে ধরে ওকে দোতলার ব্যালকনির দিকে ক্রমশ নিয়ে যাচ্ছে কঙ্কালটা। আর হাড়ের কোটরে জ্বলছে কার চোখহীন চাহনি। আমি আমি আমায় ছেড়ে দাও আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আই এম রিয়েলি সরি। তোমার জন্য তোমার সাথে যা করেছি ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আমাকে ছেড়ে দাও আকাঙ্ক্ষা, আমাকে ছেড়ে দাও আকাঙ্ক্ষা। ক্রমশই ধারের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয়াংশু। সে বুঝতে পারছে এইবার কি হবে। শেষের সময় এসে গেছে বুঝতে পেরে প্রিয়াংশুর বিবেক, যাকে সে কাজের অছিলায় ঘুম পাড়িয়ে রেখেছিল এতদিন, সে হঠাৎ জেগে উঠল। সে প্রিয়াংশুকেই বলল, এখন এত ভয় পাচ্ছ কেন? পাপ করার সময় তো ভয় পাওনি। প্রিয়াংশু 5 বছরের জন্য সরে গিয়েছিল। প্রথম 2 বছর মুম্বাই, বাকি 3 বছর কলকাতা আর তার আশেপাশে চুটিয়ে কাজ করে কাটিয়েছে। দিনে কাজ, রাতে রিল্যাক্সেশন করেছে সে। নিত্য নতুন শরীরী স্রোত ভিজিয়ে দিয়েছে ওকে। কাস্টিং কাউচ সব ফর্মেই এখন স্বমহিমায় জারি আছে। প্রিয়াংশুর মতো লোকেরা নিজেদের সিঁড়ি করে ওর মতোই অনেককে ওপরে তুলে দেয়, কিন্তু বিনিময়ে যারা ওঠে তাদেরও দিতে হয় অনেক কিছু। তাই নিয়েছে প্রিয়াংশু। এতদিন বারাসাতের সহজ সরল অথচ ট্যালেন্টেড আকাঙ্ক্ষা দাসকে সে ইউজ করেছিল জাস্ট। তবে সোজাসুজি নয়, একটু ঘুরপথে। এর বেশি কিছুই ভাবেনি ওকে নিয়ে। ওর চাহিদা মেটাতে গিয়ে যে একটা মেয়ের জীবনের সব চাওয়া ফুরিয়ে যেতে পারে, এদিকটা আর চিন্তা করার সময় হয়নি প্রিয়াংশুর। সবই ঠিক ছিল, শুধু বিয়ের কথাটা বলেই সে ভুল করে ফেলেছিল। তখন তো আর বুঝতে পারেনি যে এই মিথ্যে প্রমিসটা এতটা মরিয়া হয়ে সত্যি করতে চাইবে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হঠাৎ হাত ছেড়ে দিল প্রিয়াংশুর। আমি আর ওয়েট করতে পারছি না, এবার তুমি আমাদের কাছে এসো। বলেই সজোরে ধাক্কা দিল প্রিয়াংশুকে। খিলখিলিয়ে হেসে উঠল ছোট্ট কঙ্কালটা। আকাঙ্ক্ষা মেয়েকে কোলে নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। দোতলার থেকে নিচে পড়তে কত সময় লাগে? একটা শরীর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে এত দেরি হচ্ছে কেন? বিরক্তি চরমে উঠছে। ঠিক তখনই আগে কতদিন পর আবারও নিজের ডাকনামটা শুনল সে তার মুখ থেকে, যার জন্য এত দিনের অপেক্ষায় ছিল আকাঙ্ক্ষা। এসেছো? এই তো
এলাম। ঠিক আছে, এবার চলো। কোথায়? রেজিস্ট্রি অফিসে অ্যাপিল করতে হবে না আর। নিচে মা বাবা আমাদের বিয়ের ব্যবস্থা করেই রেখেছেন। চলো। হ্যাঁ চলো। প্রমীলা নতুন একটা সিঁদুর কৌটো বার করে দিলেন ড্রয়ার থেকে। তারপর সেটা থেকেই হাড়ের আঙুলে সিঁদুর লাগিয়ে আকাঙ্ক্ষার সিঁথিতে পরিয়ে দিল প্রিয়াংশুর কঙ্কাল। অমনি শৈবাল বলে উঠলেন, আরে প্রমীলা, তুমি যাও, মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি। শৈবালের কথায় প্রমীলা গেলেন ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসার জন্য। শৈবাল নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখের সামনেই সিঁদুর পরা আকাঙ্ক্ষা, তার পাশে প্রিয়াংশু। বাইরে বৃষ্টি চলছে এখনো, ভোর না হলে হয়তো থামবে না। এ পাড়ার বাইরে কোনো একটা রাস্তার পাশেই ঘন্টার পর ঘন্টা ধরে অঝরে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির সবার মুখ চেনা সফল প্রডিউসার প্রিয়াংশু দত্তের এক্সপেন্সিভ গাড়িটা। আর এই বাড়িরই দোতলার ব্যালকনির ঠিক নিচে মাটিতে সেই একই বৃষ্টির ধারায় ভিজে ধুয়ে যাচ্ছে একটা রক্তাক্ত দেহ। সকাল হলেই শোরগোল শুরু হবে, পুলিশ আসবে। তখন শৈবালী শিখিয়ে দেবেন প্রমীলাকে কি বলতে হবে। এমনিতেও প্রমাণ তো কিছুই পাওয়া যাবে না। বৃষ্টির মধ্যে কেউ এসে রাতের মতো আশ্রয় চেয়েছিল, অচেনা মানুষ, হয়তো মাথার গোলমাল ছিল। রাতের মধ্যে কখন যে সে ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়েছে তা ঘুমন্ত বৃদ্ধ বৃদ্ধা জানতে পারেননি। এই নাও, সবাই এবার একটু মিষ্টি মুখ করো। আমি আগে খাবো বলে প্রিয়া দাদুর কোল থেকে নেমে দিদার কাছে গেল। এতদিন হয়ে গেছে, তবুও প্রমীলার আতঙ্ক কাটেনি ভালো করে। চোখের সামনে নরকঙ্কাল এগিয়ে আসছে দেখে এখনো তার হাত কেঁপে যায়। ভয় পাবেন না মা, এটা আমায় দিন। এসো মামনি, এই নাও, আমি তোমায় মিষ্টি খাইয়ে দিচ্ছি। কোনটা খাবে বলো? এই চকোলেট সন্দেশটা? সোনা আমার। বলেই বাবা মেয়ের গালে একটা চুমু দেয়। আকাঙ্ক্ষা বলে, মেয়েকে পেয়েই আমায় ভুলে গেলে? ওই শুধু শোনা, আর আমি? ঘটনার স্রোত অন্যদিকে যাচ্ছে দেখে বৃদ্ধ শৈবাল প্রমীলাকে বললেন, বলি প্রমীলা, চলো তো একবার দেখে আসি রাস্তায় জল জমলো কিনা। হ্যাঁ চলো। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন দুজন। এইদিকে আকাঙ্ক্ষার কঙ্কাল সরে এলো প্রিয়া আর প্রিয়াংশু দুটো কঙ্কালের মাঝে। এক হাতে স্বামী, অন্য হাতে সন্তানের গলা জড়িয়ে প্রিয়াংশুর বুকে মাথা রেখে আকাঙ্ক্ষা চুপি চুপি বলল, কি হলো বললে না তো? আমি তোমার কে? তুমিও আমার সোনা, আর আমি? তুমি আমার। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন আমাদের নোটিফিকেশনগুলি সাথে সাথে পাওয়ার জন্য। আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।